যে বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। যে অভাবনীয় রক্তপাতের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি, সেখান থেকে খালি হাতে ফিরে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। এই সুযোগ কেবল ঐতিহাসিক নয়, বাংলাদেশের স্বাধীনতার পর এটাই সবচেয়ে বড় সুযোগ। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশে এই প্রথমবারের মতো সুস্পষ্টভাবে নাগরিকদের অন্তর্ভুক্ত করে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, বিচার বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে, জনপ্রশাসন কিভাবে হবে না হবে সে নিয়ে আলোচনা হচ্ছে। সংবিধান নিয়ে কথা বলা কোনো সীমিত গোষ্ঠীর বিষয় নয়, এটা নাগরিকদের ডকুমেন্ট, একটা রাজনৈতিক ডকুমেন্ট, সেটা নিয়ে সকলের আলোচনা করা দরকার। এই জন্যই জাতীয় ঐকমত্যের যে প্রয়োজন, যে তাগিদ, সেটা বাস্তবায়নের জন্য সেই জায়গায় পৌঁছতে হলে, একটি জাতীয় সনদ তৈরি করতে হলে নাগরিক সমাজের প্রত্যক্ষ ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমরা আশা করি সেটা রাখবেন, সকলেই রাখবেন। আমি বারবার যে কোনো সুযোগে গণমাধ্যমগুলোর কাছে একটা অনুরোধ জানাই, আজকেও আবার সেই অনুরোধটা আমি জানাতে চাই। সেটা হচ্ছে, আপনারা এই যে বিরাট সুযোগ তৈরি হয়েছে, তাতে করে কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষের মতামতের বাইরে বিশাল যে জনগোষ্ঠী আছে তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করুন। তারা কি বলছেন, তারা কি চান, সেটা আমাদের কাছে, শুধু ঐকমত্য কমিশনের কাছে নয়, সকলের কাছে তুলে ধরার চেষ্টা করুন। আপনাদের একটা দায়িত্ব আছে এবং আমি আশা করি এ পর্যন্ত আপনাদের কাছ থেকে এই সংস্কার প্রক্রিয়া বিষয়ে বিভিন্ন রকম সহযোগিতা পাওয়া গেছে এবং আমি আশা করি আপনারা সেটা অব্যাহত রাখবেন। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি, তারা এটা মনে করে। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন, জনগণকে, নাগরিকদের অন্তর্ভুক্ত করুন আলোচনায় এবং তাদের মতামত তুলে ধরুন। আমাদের কাছে মনে হয়েছে যে এই 4 নীতি যখন যুক্ত করা হয় সংবিধানে, তখন একটা বড় রকমের ব্যত্যয় ঘটেছে, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে প্রতিশ্রুতি বাংলাদেশের প্রথম সংবিধানে ছিল, প্রথম সংবিধান অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের আদর্শকে তুলে ধরতে হলে সেগুলোকে ফেরত আনা দরকার। সেই বিবেচনার থেকেই আসলে সংবিধান সংস্কার কমিশন এই 3টি, তার সঙ্গে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষার কারণে 2024 সালের আন্দোলন এবং পূর্ববর্তী বিভিন্ন সময় গণ আন্দোলন ঘটেছে, তার প্রতিফলন ঘটাতে চেয়েছে। সর্বোপরি সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা প্রশ্নটা একাধিকভাবে বিবেচিত হয়েছে। এর একটি হচ্ছে যে এটি ওই 4টির একটি রাজনৈতিক আদর্শ হিসেবে দেখা হয়েছে। তো গত প্রায় 3 দশকে ধর্মনিরপেক্ষতার ধারণায় বড় রকমের পরিবর্তন ঘটেছে। আমরা সংবিধান সংস্কার কমিশন থেকে আমরা মনে করেছি যে এর চেয়ে যদি এটাকে আরও বৃহৎ আকারে দেখা যায়, যে অর্থে আমরা বহুত্ববাদিতার কথা বলেছি, যে বহুত্ববাদ যেটা করবে শুধুমাত্র ধর্মের প্রশ্ন নয়, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সমস্ত কিছুকেই, সমস্ত রকম এই ধরনের যে বিভাজন আছে সেগুলোকে অতিক্রম করে সকলকে এক ছাতার নিচে আনতে পারবে। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধর্মনিরপেক্ষতা আসলে এই দেশের দলিত জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করে না, বহুত্ববাদিতা অন্ততপক্ষে সেই চেষ্টাটা করতে পারবে, এই বিবেচনাটা আমাদের ছিল। সেদিক থেকেই আমরা এগুলো বলেছি। রাষ্ট্রধর্ম বাংলাদেশে যুক্ত হওয়ার পরে প্রধান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেছেন, একাধিকবার সংবিধান সংশোধিত হয়েছে, কিন্তু এগুলো বাতিল করা হয়নি। তার একটা রাজনৈতিক বাস্তবতা আছে। তদুপরি আপনি যদি বৈশ্বিকভাবেও দেখবেন যে অন্তত পক্ষে 199টি দেশের মধ্যে 42% দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম অথবা প্রেফার্ড রিলিজিয়ান আছে। এখন সেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা প্রশ্ন। ব্রিটেনের ক্ষেত্রেও আমরা দেখি যে একটা প্রেফার্ড রিলিজিয়ান আছে, ইরানের ক্ষেত্রে দেখি আমরা একটা প্রেফার্ড রিলিজিয়ান আছে। ব্রিটেনে কিভাবে ব্যবহৃত হয়, ইরানে কিভাবে ব্যবহৃত হয় সেটা আপনারা জানেন।
ফলে প্রশ্নটা হচ্ছে যে এটা কিভাবে ব্যবহৃত হবে, এবং সেই ক্ষেত্রে আইনি ব্যবস্থার মাধ্যমে নাগরিকের সমতার অধিকার যদি নিশ্চিত করা যায়, তাহলে রাষ্ট্রধর্ম হিসেবে থাকার কারণেই, শুধুমাত্র এই কারণেই পরিস্থিতি কোনো রকম বড় রকমের পরিবর্তন ঘটবে না। লক্ষ্য করে দেখুন, ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ছিল, তারপরেও এদেশে নাগরিকদের অধিকার, বিশেষত ধর্মের প্রশ্নে যে নাগরিকদের অধিকারের প্রশ্ন, সেটা সবসময় সুরক্ষিত হয়েছে তা না। একদিকে ধর্মনিরপেক্ষতাকে ইসলামোফোবিয়ার জন্য ব্যবহার করা হয়েছে, আবার অন্যদিকে আমরা দেখেছি ধর্মনিরপেক্ষতা থাকা সত্ত্বেও অন্যান্য ধর্মাবলম্বী, বিশেষত হিন্দু জনগোষ্ঠী বিভিন্নভাবে পারসিকিউশনের মুখোমুখি হয়েছে। ফলে কেবলমাত্র দুটি আদর্শ থাকা না থাকাকে বিবেচনা না করে, বরং বাস্তবতার বিবেচনায় কি করে একটা রাষ্ট্র ইনক্লুসিভ হতে পারে, সেই চেষ্টাটা আমাদের করা দরকার, সেটাই মনে হচ্ছে। প্রাসঙ্গিকভাবে আমি বলি, তথ্য হিসেবে আপনাদের জানা দরকার, যেটা আমাদের রিপোর্টে আছে। সংবিধান সংস্কার কমিশন সকল বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে অগ্রসর হয়েছে। একটি বিষয়ে কমিশনের সকল সদস্য একমত হতে পারেননি, সেটি হচ্ছে রাষ্ট্রধর্মের বিষয়ে যে অবস্থান, সে বিষয়ে। সেটা আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছি।